আসলে উনি যে একের পর এক আইন শৃঙ্খলার ব্যর্থতার পরিচয় দিয়েছেন, আসলে উনার এই মুহূর্তেই পদত্যাগ করা উচিত। যে দায়ও নেয় না এবং সে কাজও করে না, তার আসলে কোনো যোগ্যতা নেই ওই জায়গাটায় বসে থাকার। কারণ আলটিমেটলি দেশের পরিস্থিতি ভালো রাখা খারাপ রাখার দায়িত্বটা আসলে তারই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। এই গণ অভ্যুত্থানে নারীদের জীবন আছে, রক্ত আছে, ঘাম আছে, নারীরা জেল খেটেছে, সাহসের সাথে লড়াই করেছে। কিন্তু আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মনে হয়েছে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষার একটা সরকার হয়েছিল, কিন্তু এই সরকার আমি বলবো একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনারা জানেন এই সরকারের আমলে 3 জন শ্রমিক হত্যা হয়েছে, তার পরবর্তীতে আমরা যে আইন শৃঙ্খলার পরিস্থিতি দেখছি সেটা ভয়ানকভাবে ধসে গেছে। এবং সেই জায়গায় আমরা দেখি সরকারকে যেভাবে শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার কথা ছিল সেটা করছে না। বিশেষ করে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, এই যে 2 দিনে 17টা ধর্ষণ হয়ে গেছে এবং ধর্ষকরা অবাধে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হলো না কোনোভাবেই, এটা তো কোনোভাবেই মানা যাইতে পারে না। এবং যে মেয়েরা আজকে এই গণঅভ্যুত্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেই মেয়েরা নিরাপদে আজকে রাস্তাঘাটে থাকতে পারছে, হাঁটতে পারছে না, থাকতে পারছে না, এটা কোনোভাবেই মানা যায় না। আমাদের সারা দেশের মানুষের মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। ফলে আজকের এই পরিস্থিতি আমি মনে করি সরকার যেভাবে শক্ত হাতে হ্যান্ডেল করা দরকার ছিল সেটা তারা করেনি। স্বরাষ্ট্রমন্ত্রী উপরন্তু আমরা দেখলাম রাত 3টার সময় প্রেস কনফারেন্স করে, হাস্যকর। রাত 3টার সময় আপনার প্রেস কনফারেন্স করার দরকার কি? সকাল অবধি অপেক্ষা করেন, আপনি রাত 3টার সময় শক্ত হাতে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন, সেইটা না করে আপনি প্রেস কনফারেন্স করেন, হাস্যকর সব কাজ কারবার করছেন। তাই আমরা মনে করি এই স্বরাষ্ট্রমন্ত্রী টোটালি ব্যর্থ হয়েছে এবং এই সরকারকে এখনও আমরা বলছি যে এখনও সময় আছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা শক্ত হাতে হ্যান্ডেল করার জন্য। আসলে উনি যে একের পর এক আইন শৃঙ্খলার ব্যর্থতার পরিচয় দিয়েছেন, আসলে উনার এই মুহূর্তেই পদত্যাগ করা উচিত। পদত্যাগ করে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের উচিত একজন যিনি ভালোভাবে এটা চালাইতে পারবেন এই দপ্তরটা, তাকে হ্যান্ড ওভার করাই। এই শহীদ মিনার থেকেই আমরা জুলাই মাসে আন্দোলন নিয়ে গিয়েছি যাতে এই স্বৈরাচার যেই সরকার ছিল সেই সরকার যাতে পতন ঘটে। এখন সেই সরকারে আমরা পতন ঘটাতে পেরেছি, কিন্তু সরকারের রেখে যাওয়া সেই সিস্টেমটার পতন ঘটাতে পারিনি। এবং এই সিস্টেমটা ভাঙার জন্যই বর্তমানে আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা চেয়েছি, যে রাষ্ট্র ব্যবস্থা আসলে প্রত্যেকে নিরাপদ থাকবে। এখন সেই জায়গায় আসলে বিচার ব্যবস্থার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তার হাতে আসলে দেশের নিরাপত্তার দায়ভার রয়েছে এবং তিনি তার দায়ভারটা আসলে বা দায়িত্ব পালনে যে ব্যর্থ, এটার অবশ্যই বলবো। কারণ বিগত সময়ে এই যে কিছুদিনের কথা যদি ভাবি, আমাদের খুন গুম রেপ এবং ছিনতাই বা সন্ত্রাসী হামলা এবং সব কিছু দেখলে দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতি আসলে দেখভালের দায়িত্ব আমাদের সেই স্বরাষ্ট্র উপদেষ্টার, এবং সেই জায়গায় আসলে তিনি ব্যর্থ হচ্ছেন। এবং আমি মনে করি যে উনি আসলে পদত্যাগটা আমরা চাই, এবং আমাদের 10 দফা দাবির মধ্যে প্রথম দফাটাই হচ্ছে ওনার পদত্যাগ। কারণ আমরা আসলে নিরাপদ বোধ করছি না। বাংলাদেশের যেই কালচার, এই কালচারটা আসলে আমাদের চেঞ্জ করতে হবে। দেখেন, আমরা হচ্ছে ঘর থেকে বেরোনোর সময় ভাবছি যে ঘরে ঠিক মতো ফিরবো কিনা, বা আমার মা কল দিয়ে আমাকে বলছে যে সময় মতো বাসায় চলে যেতে। এই জিনিসগুলো কেন হচ্ছে? আগে থেকেও যদি দেখি বা এখন প্রত্যেকটা সময় এই অনিরাপত্তার মধ্য দিয়ে যে আমরা চলাচল করি, এটার দায়ভার অবশ্যই আমার রাষ্ট্রের এবং রাষ্ট্রে ক্ষমতায় থাকা প্রত্যেকটি ব্যক্তির, যারা আসলে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছেন। সবাই হচ্ছে রাজনৈতিক গদি নিয়ে আসনে বসার জন্য হবিতবি হয়ে আছে এই মুহূর্তটাই, কিন্তু এগুলো তো আসলে না। আমরা কেমন রাষ্ট্র চাই? আমরা কি ধর্ষণের বিপক্ষে যে আন্দোলন গড়ে তুলতে পারি না? অবশ্যই পারি। আমরা কোনো একটা ব্যাপারে, যে ধর্ষণ না, চুরি ডাকাতি যদি সংগঠন হয়ে থাকে, সেখানে কিন্তু আমরা হ্যারাস হচ্ছি। হ্যাঁ, কোনো আইনি ব্যবস্থা কিন্তু আমাদের জন্য নেওয়া হচ্ছে না, এবং আমরা এতে খুবই কি বলে এটাকে, খুবই নিপীড়নের শিকার। কোনো জায়গায় আইন নাই, পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই না, সেখানে আমাদের শুধু হয়রানি হতে হচ্ছে। যে এই সরকার, ইন্টারিম সরকার যেহেতু নিজেদেরকে জনগণের ম্যান্ডেটে আসা সরকার দাবি করে, যে যারা আন্দোলন পরবর্তী সরকার জনগণের ম্যান্ডেটে এসেছে, আমিও তো জনগণের অংশ, আমি তো দেশের নাগরিক, আমার দেশের মেয়েরা দেশের নাগরিক, দেশের 50% মেয়ে, দেশের 50% হচ্ছে নারী জনগোষ্ঠী, তাই না? তো এই যে একটা অর্ধেক জনগোষ্ঠী, এটা কি তাহলে দেশের স্টেক না? এই স্টেকটা নিশ্চিত করার কথাও তো আমার আন্দোলন পরবর্তী সরকারের, কারণ আমিও আন্দোলনের কর্মী, আমিও আন্দোলনের অ্যাক্টিভিস্ট, তাই না? আমিও আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী।
সো অবভিয়াসলি আমি কখনোই এক্সপেক্ট করি নাই যে এখানে এসে ওই 24-এর পরবর্তী এসেও আমার শহীদ মিনারে আবার 2020-এর মতো এসে আমাকে আবার এভাবে দাঁড়াইতে হবে, এভাবে এসে বলতে হবে যে আমার নিরাপত্তা কোথায়, কেন আমি সেকেন্ডারি সিটিজেন হিসেবে কাউন্টেড হচ্ছি, এই কোয়েশ্চেন আমাকে করতে হচ্ছে। এটা আমার জন্য খুবই দুঃখজনক। প্রথমে যখন হচ্ছে একটা সরকার পতন হলো তখন আমরা দেখেছি, অনেকটাই ধৈর্য ধরেছি যে না, পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে, কিন্তু আসলে 6 মাস পেরিয়ে গেলেও এখনও আমরা দেখতে পাচ্ছি না যে কোনো জায়গায় কোনো কিছু মানে ঠিকঠাক মতো রান করছে। সেটা হচ্ছে নারী নিরাপত্তার ক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক, প্রচুর পরিমাণে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে, ধর্ষণের ঘটনা বেড়েছে। তো আসলে প্রকৃতপক্ষে আশেপাশে যখন এই ধরনের ঘটনা শুনি, আমরা যারা নিয়মিত মানে স্বাভাবিক একটা জীবন চাই, তারা আসলে ওই নিরাপদ বোধটা পাচ্ছি না। উনি সম্পূর্ণই ব্যর্থ ওনার জায়গা থেকে। আমরা হচ্ছে এটা যদি 6 মাস আগে জিজ্ঞাসা করা হতো তাহলে হয়তো বা তাকে সময় দেওয়ার সুযোগ ছিল। 6 মাস পেরিয়ে গেলেও সে কোনো কিছুই ঠিক করতে পারেনি এখন পর্যন্ত, এবং তার দায়ও সে নিচ্ছে না। গতকালকের বক্তব্যে তাকে মোটেও মনে হয়নি যে হচ্ছে সে কালকে মানে এই কয়েকদিনের ঘটনায় সে কোনো দায় নিচ্ছে, সে কোনো দায়ও নিচ্ছে না। তার মানে যে দায়ও নেয় না এবং সে কাজও করে না, তার আসলে কোনো যোগ্যতা নেই ওই জায়গাটায় বসে থাকার। কারণ আলটিমেটলি দেশের পরিস্থিতি ভালো রাখা খারাপ রাখার দায়িত্বটা আসলে তারই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।